মেহুল মিনারা বেগমকে হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। বসার আগে সে অত্যন্ত সতর্কতার সাথে আশপাশটা ভালোভাবে লক্ষ্য করে নিল যে সুমনা বেগম বা আরমানদের কেউ আশেপাশে আছে কিনা। চারপাশ নিরাপদ দেখে সে মনির একদম কাছে ঘেসে বসল। তার দুই হাত দিয়ে নিজের মুঠোয় নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, আমাকে একটা সত্য কথা বলবে মনি? মিনারা বেগম মেহুলের চোখের সিরিয়াসনেস দেখে কিছুটা দমে গেলেন, তবুও মুখে স্বাভাবিকতা বজায় রেখে বললেন, হ্যাঁ মা, কি জানতে চাস তুই? এই পরিবারে বা আমার লাইফে এমন কোনো সত্য কি আছে যা আমি এখনও জানি না, কিংবা যা আমাকে কখনো জানতেই দেওয়া হয়নি? হঠাৎ মেহুলের মুখে এমন এক জটিল ও অপ্রত্যাশিত প্রশ্ন শুনে মিনারা বেগম ভেতরে ভেতরে ভীষণ চমকে উঠলেন। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠলেও বাইরে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বললেন, আজ হঠাৎ এই প্রশ্ন কেন করছিস মেহু? তোর থেকে কেন কোনো কিছু লুকাবে বল? তুই হইলি আমাদের একমাত্র পরী, আর এই শিকদার বাড়িতে তোর আড়ালে লুকানোর মতো কী বা থাকতে পারে? মেহুল খুব সূক্ষ্মভাবে মিনারা বেগমের চোখের পলক পড়া আর মুখের ভাবভঙ্গি লক্ষ্য করছিল। সে নিশ্চিত হলো তার মনে কিছু একটা লুকাচ্ছে যা সে প্রকাশ করতে চাইছে না। মেহুল মিনারার হাত দুটো আরও শক্ত করে চেপে ধরে বলল, তুমি না আমার মনি? তুমি তো আমায় সর্বদা শিখিয়েছ কোনো পরিস্থিতিতে সত্য কথা বলতে হয়, তাহলে আজ তুমি আমার সাথে মিথ্যে বলছো কেন? আমি নিজের কানে আজ ফুপুকে বলতে শুনেছি, বাবা চাইলেও নাকি ওনাকে কখনোই এ বাড়ি থেকে বের করতে পারবেন না। এটা করলে নাকি উল্টো বাবারই বড় ক্ষতি হবে। আমার জানা মতে এই বাড়ি, এই ব্যবসা সবটাই বাবা নিজের রক্ত জল করা পরিশ্রমে অর্জন করেছেন। এখানে সমনা ফুপু বা আরমানদের কোনো অবদান ছিল না। তাহলে ওনাকে তাড়িয়ে দিলে বাবার এমন কি ক্ষতি হবে মনি? আমাকে বলো। মেহুলের এই অকাট্য যুক্তির সামনে মিনারা বেগম যেন একদম চুপসে গেলেন। তার ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। এক ধরনের অজানা ও তীব্র আতঙ্ক তার চোখে মুখে খেলা করতে লাগলো। যে গোপন কথাটি তারা দীর্ঘ বছর ধরে বহুমাত্রিক প্রাচীরে তুলে মেহুলের কাছ থেকে আড়াল করে রেখেছিল, আজ কি তবে সেই সত্যের বাঁধ ভেঙে যাবে? মিনারা বেগমকে চুপ থাকতে দেখে মেহুল এবার বেকুল হয়ে উঠল। তার চোখে জল টলমল করে উঠল। সে বলল, তোমাকে আমার কসম মনি, তোমার মনে যা আছে, যা জানো সব আমাকে বলো। কি লুকিয়ে রেখেছো তোমরা আমার কাছ থেকে? আমি চাই না আমার জীবনের কোনো চরম সত্য আমি বাইরের কোনো মানুষের মুখ থেকে কটু কথা হিসেবে শুনি। আমি চাই আমার পরিবারের সবচেয়ে কাছের মানুষটা আমাকে সেটা জানাক। তোমাকে আমি সব সত্যটা বলছি মেহুমা। আচমকিক পেছন থেকে চেনা গম্ভীর ও ভারী কণ্ঠস্বর শুনে মিনারা বেগম আর মেহুল দুজনেই চমকে উঠে পেছন ফিরে তাকালো। তারা দেখলো তাদের থেকে কিছুটা দূরে দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে স্বয়ং জাবেদ ইকবাল শিকদার। দুদিন ধরে মেয়ের সাথে ঘটে যাওয়া আর আরমানের বেইমানির ঘটনায় তিনি কিছুটা শোকাহত, মানসিক বিধ্বস্ত থাকলেও এই মুহূর্তে ওনার চোখে মুখে সেই চিরচেনা রাজকীয় গাম্ভীর্য ও দৃঢ়তা ফিরে এসেছে। ইকবাল শিকদার মেহুলের চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ অটল কণ্ঠে বললেন, আমার সাথে এসো মেহু। বলেই ইকবাল সাহেব আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দোতলার শ্রেণীর দিকে হাঁটা শুরু করলেন। মেহুল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের বাবার পিছু নিল। আর তাদের ঠিক পেছনে পেছনে এক বুক আতঙ্ক নিয়ে পা বাড়ালেন মিনারা বেগম। একসময় মেহুল যখন তার বাবার শয়ন কক্ষে প্রবেশ করলো, সে দেখল ইকবাল সাহেব ঘরের বিশাল জানালার গ্রিল ধরে বাইরের দিগন্তের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। ওনার ডান হাতে একটি পুরনো, কিছুটা জীর্ণ কিন্তু সযত্নে রাখা ডায়েরি। মেহুল ধীর পায়ে গিয়ে তার বাবার পাশে দাঁড়ালো। ইকবাল সাহেব মেহুলের দিকে না তাকিয়ে শূন্য দৃষ্টি রেখে হাতের ডায়েরিটা মেহুলের দিকে বাড়িয়ে দিলেন। অত্যন্ত ভারী ও আবেগময় কণ্ঠে বললেন, মোহনা মানে তোমার মায়ের ডায়েরি, তোমার মনের ভেতর তোলপাড় করা সকল প্রশ্নের উত্তর এই ডায়েরিটাতে আছে মেহু। সময় সুযোগ করে একা বসে এটা পড়ে নিও। আর হ্যাঁ, ইকবাল সাহেব এবার মেহুলের দিকে ফিরলেন। ওনার প্রবীণ চোখ দুটো এক অদ্ভুত আর্দ্রতা। মেহুলের মাথায় হাত রেখে বললেন, একটা বাবা হিসেবে শুধু এই আশাটুকু রাখছি, এই ডায়েরিটার শেষ পাতাটা পড়ার পর তুমি কখনো আমাদের ভুল বুঝবে না মা। মেহুল তার বাবার চোখের দিকে এক পলক তাকালো। ওনার চোখের সে আকুতি মেহুলকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। এরপর সে দরজার সামনে পাথর হয়ে দাঁড়িয়ে থাকা মিনারা বেগমের দিকে তাকালো।
পরক্ষণে হাতের ডায়েরিটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে সে দ্রুত পায়ে ছুটে গেল নিজের রুমের দিকে, কোনো এক জটিল লুকিয়ে থাকার রহস্যের জাল ছিন্ন করতে। মেহুল নিজের ঘরে চলে যাওয়ার পর মিনারা বেগম ধীর পায়ে ইকবাল সাহেবের ঘরে প্রবেশ করলেন। ওনার কাছাকাছি গিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, সব কিছু জেনে মেহুল যদি কখনো আপনাদের ভুল বুঝে ভাইজান, ও তো এখনও ছোট, ওকে এত তাড়াতাড়ি এই সত্যিটা জানানো কি খুব দরকার ছিল? ইকবাল শিকদার জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেললেন। ওনার কণ্ঠে তখন এক নির্মম বাস্তবতার সুর। পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে বোন, তাতে এই সত্যটা মেহুলের সামনে আসতে আর খুব বেশি দিন বাকি নেই। আরমান আর সুমনা যেভাবে আমাদের ব্ল্যাকমেইল করার ছক কষছেন, তাতে অন্যের মুখ থেকে কোনো বিকৃত বা কুৎসিত উপায়ে জানার আগে আমি নিজেই আমার মেয়েকে ওর জীবনের সবচেয়ে বড় আর চরম সত্যিটা জানিয়ে দিলাম। বাকিটা আল্লাহর ইচ্ছা। এদিকে মেহুল নিজের ঘরে এসে সশব্দে দরজাটা লক করে দিল। তার বুকটা তখন কামারের হাঁপুরের মতো উঠানামা করছে। ডায়েরিটা টেবিলের উপর রেখে সে দপাস করে চেয়ারে বসলো। কাঁপা কাঁপা আঙুলে সে ডায়েরির প্রথম পাতাটা উল্টালো। পাতা উল্টাতেই ভেতরে পুরনো কাগজের ছেনা গন্ধ আর বাবার হাতের ছেনা লেখাগুলো তার চোখের সামনে ভেসে উঠল। মহিলা এক গভীর দীর্ঘশ্বাস নিয়ে পড়তে শুরু করলো। সে জানতো না এই ডায়েরির প্রতিটি শব্দ তার চেনা পৃথিবীকে এক নিমিষেই উলট পালট করে দিতে চলেছে। ডায়েরির পাতার পর পাতা উল্টে চলেছে মেহুল। সময়ের গতি যেন থমকে গেছে। মৃত মায়ের হাতের সেই চেনা অক্ষরে লিখে যাওয়া প্রতিটি গোপন ও লুকায়িত সত্য একে একে তার চোখের সামনে উন্মোচিত হচ্ছে। মায়ের গভীর মমতা, লুকিয়ে রাখা কষ্ট আর ভিতরের তীব্র আর্তনাদ যেন শব্দ হয়ে মেহুলের হৃদয়ে তীরের মতো বিঁধছে। মায়ের লিখে যাওয়া প্রতিটি লাইন তার মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছে। আবেগ আর ভেতরের তীব্র জ্বর সামলাতে না পেরে মেহুল চোখ দুটি ইতিমধ্যে রক্তবর্ণ ধারণ করেছে। অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। অতঃপর একসময় ডায়েরির শেষ পাতাটা পড়া সমাপ্ত হলো। মেহুল দুই হাত দিয়ে ডায়েরিটাকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের বুকের সাথে চেপে ধরল, যেন এই কাগজের বুকটা ছুঁয়ে এসে বহু বছর আগে হারিয়ে যাওয়া নিজের জন্মদাত্রী মাকে একটু স্পর্শ করার আপ্রাণ চেষ্টা করছে। অতঃপর অশ্রুসিক্ত চোখে শূন্য ঘরে আপন মনে বিড়বিড় করে বলে উঠল, তোমার প্রতিটি ইচ্ছে পূরণ হবে আম্মু, আমি কথা দিচ্ছি। তোমার ডায়েরিতে লিখে যাওয়া প্রতিটি ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব, প্রমিস। ডায়েরি পড়ার এই তীব্র নেশা আর মোহের ঘোরে মেহুলের বিন্দুমাত্র খেয়াল ছিল না যে কখন দুপুরের আলো পুড়িয়ে বিকেলের গুদলে নেমেছে, আর কখন দিনের আলো ধুয়ে মুছে রাতের গাঢ় অন্ধকার ধরনীর বুকে ফুটে উঠেছে। চারপাশ অন্ধকার দেখে মেহুল বিছানায় হাতড়ে বালিশের পাশ থেকে নিজের মোবাইল ফোনটি হাতে নিল। স্ক্রিনের আলো জ্বলতে তখন টাইম দেখল, ততক্ষণে ঘড়ির কাঁটা রাত 9টার কাছাকাছি পৌঁছে গেছে। মেহুল ধীর পায়ে খাট থেকে উঠল, রুমের লাইটটা জ্বালালো। এরপরে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপসা দিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল সে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে অত্যন্ত স্থির ও শক্ত দৃষ্টিতে তাকালো সে। মেহুল জানে সামনে তার অনেক কাজ। নিজের সাথে হওয়া অন্যায়ের চরম শাস্তি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি মায়ের শেষ ইচ্ছেগুলো অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, দুর্বল হওয়া চলবে না মেহুল, ভেঙে পড়লে চলবে না। সামনে এখনো অনেক বড় লড়াই বাকি। এদিকে ড্রয়িং রুমে একরাশ দুশ্চিন্তা নিয়ে অনবরত পায়চারি করছেন ইকবাল সাহেব। ওনার মাথার ভেতর তখন চিন্তার জ্বর বইছে। সত্যটা জানার পর মেহুল যখন নিচে নেমে আসবে, তিনি কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবেন? মেহুল যদি তাকে প্রশ্ন করে, তবে সেই কঠিন প্রশ্নগুলোর উত্তর তিনি কিভাবে দেবেন? মিনারা বেগমের চোখে মুখে এক ধরনের থমকে যাওয়া আতঙ্ক। তিনি রান্নাঘর থেকে রাতের খাবারের বাটিগুলো এনে ডাইনিং টেবিলে রাখতে রাখতে বারবার আরশোকে সিঁড়ির দিকে তাকাচ্ছিলেন, মেহুল উপর থেকে আসছে কিনা তা দেখার জন্য। পুরো বাড়িটাই তখন এক নিথর দম বন্ধ করা নীরবতা। ঠিক এমন থমথমে ও গম্ভীর পরিবেশের মাঝে হঠাৎ বাড়ির প্রধান ফটক দিয়ে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে গলা ছেড়ে গান গাইতে গাইতে প্রবেশ করল মিনার। তার পরনে একটা জকজকে লাল জ্যাকেট, যার ভেতরের সাদা গেঞ্জিটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ জ্যাকেটের চেইনটা বুক অবধি অর্ধেক খোলা।
সাথে মানানসই স্টাইলিশ প্যান্ট আর পায়ে চকচকে লাল জুতো। সে নিজের মনে নাচতে নাচতে গাইছে, খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে ছায়। থেমে গেল আন্ডা, কমে গেল ঠান্ডা, জমে গেল ফান্ডা, কি দেখে ভাই বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির চাই সবাই হাত পেতে নেয়। উফ, পারি না, না না না, জিও মামা, পারি না, ওরে জিও মামা। দেখো রাজারা খোকাকে এসে জুতো বেঁধে দেয়। মিনারের এই অসময়ের হাই ভোল্টেজ গান আর জাঁকজমকপূর্ণ এন্ট্রি দেখে ড্রয়িং রুমের সেই থমথমে পরিবেশটা এক নিমিষেই যেন হাওয়া হয়ে গেল। ইকবাল সাহেব পায়চারি থামিয়ে মিনারের এমন উদ্ভট আচরণে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর মিনারা বেগম হাতের বাটি টেবিলে রেখেই চোখ বড় বড় করে মিনারের এই কাণ্ড দেখতে লাগলেন। ঠিক এমন সময় উপর থেকে শান্ত পায়ে নিচে নেমে আসে মেহুল। বসার ঘরের ঠিক মাঝখানে মিনারকে এভাবে রংসঙ্গে পোশাকে লাফালাফি করতে দেখে বিরক্তিতে তার নাক মুখ কুঁচকে গেল। সকাল থেকে এই নবাবজাদার কোনো হদিশ ছিল না, অথচ মেহুল তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল। কাজটা সে আদৌ করেছে কি না তা নিয়ে মেহুলের মনে যথেষ্ট সন্দেহ জাগে। অতঃপর মেহুলের নিচে নেমে কোনো ভূমিকা ছাড়া ধুম করে মিনারের পিঠে শক্ত একটা কিল বসিয়ে দিল। অতর্কিত হামলায় বেচারা মিনার নাচকচং ছেড়ে ব্যথায় ফিটে কুকড়ে ওহ করে উঠল। তৎক্ষণাৎ মিনার নিজের সাফাই গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে মেহুল তাকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলে উঠল, সারাদিন এমন ব্যাঙের মতো লাফালাফি করিস কেন বলতো? কাজকর্ম তো কিছু করতে পারিস। কোথায় ছিলিস সারাদিন তুই? তোকে সকালে কতগুলো ফোন করেছি আমি, একটা বার কি ফোনটা রিসিভ করে বলা যেত না তুই কোথায় আছিস? মেহুলের কথা শেষ হতে না হতে হঠাৎ পেছন থেকে এক বিষাক্ত ও তাচ্ছিল্য ভরা কণ্ঠস্বর ভেসে এলো। গন্ডারের চামড়া তো ফ্রি খেতে খেতে চর্বি বেশি বেড়ে গিয়েছে, তাই ভাবছে কাজ করলে যদি চর্বিগুলো একটু ক্ষয়ে যায়। কথার এই বিষাক্ত আবহাওয়া টের পেয়ে মেহুল, মিনারা বেগম এবং ইকবাল সাহেব সবাই একসাথে পিছনের দিকে তাকালেন। দেখা গেল আরমান অত্যন্ত ভাব নিয়ে আনিকার হাত ধরে ডাইনিংয়ের দিকে এগিয়ে আসছে, আর তাদের ঠিক পেছনে সুমনা বেগম মামা আজমল সাহেবকে নিয়ে মামি শিরিনা বেগম দাঁড়িয়ে আছেন। সুমনা বেগম নিজের ছেলের এমন খোঁটা দেওয়া কথায় মনে মনে বেশ তৃপ্তি পেলেন। তিনি তার শকুন মার্কা চোখ দুটো মিনারের দিকে স্থির করে গম্ভীর গলায় বলে উঠলেন, এই বংশতে একমাত্র আমার ছেলেই আছে যে দিনরাত সবাইকে নিয়ে একটু ভাবে, নাহলে বাকিদের তো আর নাচানাচি লাফালাফি করতে করতে দিন চলে যায়। টেনশন নাই তো, 3 বেলা ফ্রি খাবার তো আর বন্ধ হচ্ছে না। মেহুল আর চোখে মিনারের দিকে তাকালো, কিন্তু অবাক করার মতো বিষয় হলো মিনারের চোখে মুখেই অপমানজনক কথার বিন্দু মাত্র কোনো পরিবর্তনের রেখা ফুটল না। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা ফাজিল মার্কা হাসিটা আগের মতোই অটুট রইল। সে সুমনা বেগমের দিকে তাকিয়ে একটু শব্দ করে হেসে হেসে বলে উঠল, জি আন্টি, আপনার ছেলে একটু বেশি পরোপকারী তো, তাই আর কি, যেখানে সেখানে মুখ বসায়, সেই সাথে পেছনে ছুরিও মারাও ভালো অভিজ্ঞতা আছে ওনার। এরপরে আরমানের দিকে তাকিয়ে নিজের আঞ্চলিক টোনে খাঁটি সিলেটি ভাষায় বলে উঠল, সেম টু ইউ ব্রো, আমার চামড়া গন্ডারের, তোমার চামড়াও গন্ডারের, গন্ডারে গন্ডারে বনের মোষ তাড়াই, বুঝলাইনি ভাই সাহেব? ওস্তাদ জামাইবাবু আমার, বেশি খেউরি করিও না। ওদিকে মেহুল আর এই সস্তা কাদা ছড়াছড়ির মাঝে নিজের সময় নষ্ট করতে চাইল না। সে সোজা গিয়ে ডাইনিং টেবিলে তার বাবার পাশের চেয়ারটায় টেনে চুপচাপ বসে পড়ল। এদিকে মেহুলকে এতটা শান্ত ও স্বাভাবিক দেখে ইকবাল সাহেবের বুকের ভেতর চেপে থাকা ভয়টা যেন কিছুটা দূর হলো। মনে মনে একটু স্বস্তি পেলেন তিনি। অতঃপর তিনি খুব নিচু ও স্নেহার্দ্র কণ্ঠে মেয়ের কানের কাছে ফিস করে জিজ্ঞেস করলেন, ঠিক আছো তো মা? মেহুল খাবার প্লেটটা সোজা করতে করতে বাবার দিকে তাকিয়ে এক ছিলতে শান্ত হাসি উপহার দিল। অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, অবশ্যই বাবা, ঠিক না থাকার মতো কিছু হয়েছে নাকি? ইকবাল সাহেব মেয়ের এই শান্ত ও পরিণত জবাব শুনে আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। এদিকে একে একে ডাইনিং টেবিলের বাকি সব চেয়ারে পুরো পরিবারের সবাই রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়ল। মেহুলের ঠিক পাশের চেয়ারটাতেই এসে বসল মিনার বসতে মেহুল অত্যন্ত
খেল চলে। চারপাশে সবার অলক্ষ্যে ফিসফিস করে তাকে জিজ্ঞেস করলো, আমার কাজটা করেছিস? মিনার মুখে কোনো উত্তর দিল না। সে শুধু মেহুলের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে আলতো করে এক চোখ মারল। মেহুল মিনারের এই চতুর ইশারা নিমিষেই বুঝে গেল এবং তার বুকের ভেতর একটা ভরসা পেল। এদিকে আরমান প্লেট থেকে খেতে খেতেই বারবার চোখ তুলে মেহুল আর মিনারের এই ফিসফিসানি লক্ষ্য করছিল। তাদের মধ্যে এই আকস্মিক সখ্যতা তার মোটেও পছন্দ হচ্ছিল না। এদিকে মেহুল খাওয়ার মাঝখানে হঠাৎ ইকবাল সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, বাবা, তোমার সাথে আমার একটু কথা ছিল। ইকবাল সাহেব নিজের প্লেট থেকে চোখ তুলে বললেন, কি কথা বলো মা? শুনছি। মেহুল একটু নীরবতা পালন করলো, অতঃপর ডাইনিং টেবিলে সবাই যাতে স্পষ্ট শুনতে পায় এমন এক ছড়া ও দৃঢ় কণ্ঠে বলে উঠল, বাবা, আমি চাইছি মিনার কাল থেকে আমাদের অফিসে জয়েন করুক। মেহুলের এই আকস্মিক ও মারাত্মক প্রস্তাবে আরমান মুখের খাবার চিবানো এক জটকায় থামিয়ে দিল। সে স্তব্ধ হয়ে চামচ হাতে মেহুলের দিকে তাকিয়ে রইল। তার দূরত্ব মস্তিষ্ক তখন বোঝার চেষ্টা করছিল মেহুল ঠিক কোন চালটা চালার চেষ্টা করছে। এদিকে মেহুলের কথা শুনে মিনারা বেগমের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কারণ পৃথিবীর প্রতিটা মাই চায় তার সন্তান জীবনে থিতু হোক, একটু উন্নতি করুক। তার ছেলে যে বাউন্ডুলেন ছলছলন, তাতে সে জীবনে ভালো কিছু করবে বলে তো মা হিসাবে আশা করাই ছেড়ে দিয়েছিলেন। শুধু মিনারা নন, মেহুলের এই প্রস্তাবে ইকবাল সাহেবও মনে মনে ভীষণ খুশি হলেন। তিনিও মনে প্রাণে বিশ্বাস করেন যে মিনার অত্যন্ত দায়িত্বশীল এবং প্রচণ্ড বুদ্ধিমান একটি ছেলে। যদি তাকে সঠিক গাইডলাইন দিয়ে বিজনেসে নামানো যায়, তবে সে জীবনে অনেক বড় কিছু করতে পারবে। ডাইনিং টেবিলের এক পক্ষ যখন এই খুশির আমেজে বাসছিল, তখন টেবিলের অপর পক্ষ অর্থাৎ আরমান ও সুমনা বেগম সহ অন্যরা যেন এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাদের চোখে মুখে তখন ঈর্ষার আগুন। মেহুল আর চোখে তাদের ভেতরের এই ছটপটানিটা খুব ভালোভাবেই উপভোগ করছিল। অতঃপর ঠোঁটের কোনো এক তির্যক ও বিজয়ী হাসি ফুটিয়ে বাবার দিকে তাকিয়ে আবার বলল, তাহলে বাবা, আগামীকাল সকালে কোম্পানির যে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংটা আছে, সেখানে তুমি মিনারকে সাথে করে নিয়ে যাও। ও সেখানে বসে বিজনেসের সব কিছু একটু দেখুক আর বুঝুক। মেহুল যখন এই কথাগুলো বলছিল, তখন মিনার প্লেটের দিকে তাকিয়ে আর চোখে মেহুলকে গিলছিল, কারণ এই মুহূর্তে সে ঝামেলার মধ্যে একদমই জড়াতে চায় না। সে নিজের স্বাধীন জীবন নিয়ে ভালোই আছে, কিন্তু এই বড়া মজলিসে সবার সামনে মেহুলকে মুখের উপর কিছু বলতেও পারছে না সে। তবে মিনার মনে মনে একটা শখ কষে নিল যে আজ রাতে কোনোভাবে ইকবাল সাহেবের রুমে একা গিয়ে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করে নেবে, যাতে ওনাকে বলতে পারে সে আপাতত অফিসে যাচ্ছে না। এক সময় সবার রাতের খাওয়া দাওয়া শেষ হলো। মেহুল হাত ধুয়ে সবার আগে মিনারের ঘরের দিকে চলে গেল, কারণ মিনারের থেকে সেই গোপন তথ্যগুলো তার এখনই জানতে হবে। এদিকে খাওয়া দাওয়ার পাটে শুকিয়ে প্রায় বাকি প্রত্যেকে নিজ নিজ ঘরের দিকে রওনা দিল। সবাই চলে গেল। ড্রয়িং রুমের ফাঁকা জায়গায় তখনও চুপচাপ দাঁড়িয়েছিল আরমান, কারণ মিনার কোনো একটা দরকারে বাহিরে গিয়েছে আর সেই মিনারের জন্যই অপেক্ষাকৃত। একটু পরেই মিনার বাহির থেকে ফিরে দরজা লক করে যেই না নিজের ঘরের দিকে পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে আরমান তাকে উদ্দেশ্য করে পেছন থেকে চরম তাচ্ছিল্যের সুরে বিষ উগরে দিল। বাদরের গলায় মুক্তার মালা পরালেই কি বাদর কখনো জাতে উঠে যায় নাকি এভাবে সবার নজরে তার গুরুত্ব হুট করে বেড়ে যায়? বাদরের একটা জিনিস মনে রাখা দরকার, বাদর সবসময় কিন্তু বাদুরই থাকে, সে কখনো বনের রাজা হতে পারে না। মিনার থমকে দাঁড়ালো। সে শান্ত পায়ে পেছন ফিরে আরমানের দিকে এক তীক্ষ্ণ ও ক্রুর দৃষ্টিতে তাকালো। মিনারকে এভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে আরমান নিজের ভেতরের দম্ভ অহংকার নিয়ে আরও দুপা তার দিকে এগিয়ে এলো। আঙ্গুল উছিয়ে বলল, আমার জায়গা নিতে চাস তুই? আমার চেয়ারে বসে আরমান শিকদার হতে চাস? মনে রাখিস মিনার, তা তুই কোনো দিনও পারবি না। আরমান শিকদার একজনই, আমার কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না।
মিনার এবার একটা শব্দহীন চড়া হাসি হাসল। তার চোখের মনি দুটো তখন শিকারি বিড়ালের মতো জ্বলছে। সে অত্যন্ত শান্ত গলায় বলল, আমার আরমান শিকদার হওয়ার কোনো প্রয়োজন নেই ভাইসাব। সারফারাজ মেহবুব মিনার নিজের এই নামটুকু আমার জন্য যথেষ্ট। আর আমার মতো একজন একা মানুষই তোর মতো 10টা আরমানের উপর ভারী হওয়ার ক্ষমতা রাখে। আর কি যেন বললি? আরমান শিকদার। মিনার তাচ্ছিল্য ভরে হাসলো। তুই কি আদৌ শিকদার? নিজেকে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা করেছিস যে তুই আসলে কে, তোর আসল পরিচয়টা কি? আমার চেয়ে তো এই সত্যিটা তুই নিজেই খুব ভালো জানিস, তাই না? মিনারের মুখে থেকে নিজের বংশ আর পরিচয় নিয়ে এমন এক গোপন ও মারাত্মক ইঙ্গিতপূর্ণ কথা শুনে আরমান যেন এক লোহমায় ভেতরে ভেতরে কেঁপে উঠল। সে হঠাৎ করে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠল। এরকম হিংস্র গলায় চেঁচিয়ে উঠে বলল, মুখ সামলে কথা বল মিনার। অন্যের দয়ায় যার জীবন কাটে, অন্যের পয়সায় যে 3 বেলা বসে বসে গিলছে, তোর মতো একটা পরগাছার নিজের কি কোনো লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই? তুই আমাকে নিয়ে প্রশ্ন তুলিস? আগে নিজের দিকে তাকিয়ে দেখ। মিনার নিজের লাল জ্যাকেটের সেন্টটা স্টাইল করে আর একটু টেনে নিয়ে হালকা হেসে জবাব দিল, আমি তো প্রতিদিনই নিজেকে আয়নায় দেখি ভাই। আর আমি খুব ভালো করেই জানি যে আমি কতটা সুদর্শন আর ড্যাশিং। রাস্তাঘাটে বের হলে মেয়েরা যেভাবে তাকায় তাতেই তার প্রমাণ রোজ পায়। ওটা নিয়ে তোকে টেনশন করতে হবে না। আরমান দাঁত কিরমির করে নিজের মুঠো শক্ত করে বলল, বেশি বাড়াবাড়ি করিস না মিনার, জ্বরে কিন্তু বড় বড় গাছও উফরে পড়ে যায়। মিনার এবার একটু এগিয়ে এসে আরমানের কাঁধে আলতো করে একটা চাপ দিল। অতঃপর তার মুখের একদম কাছাকাছি গিয়ে এক রহস্যময় হেসে বলল, সেম টু ইউ ব্রো। সেই সাথে তোকেও ফ্রিতে একটা খাঁটি উপদেশ দিয়ে যায়। পিপিলিকে আর ফাঁকা গজায় মরিবার তরে। তোকে যে এই শিকদার বাড়ি থেকে চিরতরে বধ করবে, সে কিন্তু ইতিমধ্যে ঘরের ভেতর নিজের খুঁটি সাজাতে বসে গেছে। তাই একটু সাবধানে থাকিস, কারণ তুই হয়তো জানিস না, ওস্তাদের মার কিন্তু সবসময় শেষ রাতেই হয়। দুজনের চোখে তীব্র চাবুক আর থমথমে ভাবভঙ্গি পুরো ড্রয়িং রুমের বাতাসকে যেন এক মুহূর্তের জন্য বরফ বানিয়ে দিল। আরমান স্তব্ধ হয়ে মিনারের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর মিনার শেষ দিতে দিতে নিজের রুমের দিকে হেঁটে গেল। মিনারের শোবার ঘরের দরজা জানালা সব শক্ত করে বন্ধ। বাইরের কোনো আলো বা শব্দ যেন এই ঘরের ভেতর প্রবেশ করার অনুমতি পায়নি। ঘরের মৃদু আবছা আলোয় খাটের উপর মুখোমুখি বসে আছে মেহুল ও মিনার। দুজনেরই চোখে মুখে তীব্র বিস্ময়, অপার গভীর অবাকতা আর আগুনের মতো জ্বলতে থাকার আগে এই 3টি অনুভূতি স্পষ্টভাবে ফুটে উঠেছে তাদের ঠিক সামনে। খাটের উপর রাখা ল্যাপটপের স্ক্রিনের দিকে দুজনেরই চোখ জোড়া স্থির। আর সেই স্ক্রিনে একের পর এক বেসে চলেছে আরমানের বিগত কয়েক বছরের করা জালিয়াতি ও মারাত্মক সব ফ্রডের অকাট্য প্রমাণ। স্ক্রিনে দেখা যাচ্ছে আরমান কীভাবে অত্যন্ত ধূর্ততার সাথে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদগুলো থেকে দক্ষ মানুষদের সরিয়ে সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কিছু চামচাকে বসিয়েছে। আর তাদের সাহায্য নিয়ে পর্দার আড়ালে দিনের পর দিন একের পর এক কোটি কোটি টাকার জালিয়াতি করে গিয়েছে। আরমান এই পুরো চকটা এত সূক্ষ্ম ও নিখুঁতভাবে সাজিয়েছিল যে সহজে সাধারণ কোনো অডিটের মাধ্যমে তা ধরা পড়ার কোনো উপায়ই ছিল না। কোনোদিন কেউ এটা ধরতে পারত না যদি না মেহুলের কথা মতো আজ মিনার আরমানের এই চক্রের সবচেয়ে ঘনিষ্ঠ প্রধান একজনকে হাতে নাতে চেপে ধরত। অবশ্যই এই লোকের মুখ থেকে সত্যি কথা বের করতে আর ল্যাপটপের এই গোপন ফাইলগুলোর অ্যাক্সেস পেতে মিনারকে বেশ ভালোই জোর খাটাতে হয়েছে। কিছুটা মিনারি স্টাইলে পিঠের চামড়া তোলার ভয় দেখাতে হয়েছে। ল্যাপটপের ডেটাবেস ঘাঁটতে ঘাঁটতে মেহুলের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। ইকবাল সাহেব আরমানকে নিজের ছেলের মতো বিশ্বাস করে যে পদের দায়িত্ব দিয়েছিলেন, আরমান সেটির এত নোংরা ও জঘন্য অপব্যবহার করেছে যে পুরো কোম্পানি বর্তমানে ভেতরে ভেতরে নানাবিধ আইনি ও আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আছে। বলতে গেলে আরমান এই বিশাল শিকদার সাম্রাজ্যটাকে একদম ভেতর থেকে গুনে ধরিয়ে শেষ করে দিচ্ছিল। মেহুল নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে কখনো দূরতম কল্পনাতেও আনতে পারেনি যে এত বছর ধরে চোখের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকা, দেখতে অত্যন্ত সাদাসিধে ও ভদ্র এই মানুষটার ভেতরটা এতটা নোংরা, এতটা জঘন্য আর বিষাক্ত হতে পারে।
ভাবতে মেহুলের হাতের মুঠ শক্ত হয়ে এলো, সোয়াল কঠিন রূপ ধারণ করল। তার বাবার এত বছরের রক্ত জল করা পরিশ্রমের টাকা, শত কোটি টাকার এই সাম্রাজ্য আরমান এভাবে উইপোকার মতো চিবিয়ে চিবিয়ে আত্মসাৎ করে চলেছে। ফাইল থেকে স্পষ্ট জানা গেল আরমান বিগত 2 বছরেই শুধু কয়েক কোটি টাকার উপর এদিক সেদিক করেছে। কোম্পানির নাম ভাঙিয়ে, ভুয়া লোন দেখিয়ে বিভিন্ন বেনামি স্থানে বিঘার পর বিঘা জমি ক্রয় করেছে, যার বিন্দুমাত্র কোনো অফিসিয়াল রেকর্ড মূল কোম্পানির মেইন ফাইলে পর্যন্ত নেই। সব সে নিজের আর তার মায়ের নামে করে রেখেছে। কিন্তু আরমানের দুর্ভাগ্য, তার সেই অভেদ্য দুর্গের চাবি এখন মেহুল এবং মিনারের হাতের মুঠোয় চলে এসেছে। এতদিনের লুকানো সব অন্ধকার সত্য এখন তাদের চোখের সামনে একদম পানির মতো পরিষ্কার। মেহুল ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক হিমশীতল ও ভয়ঙ্কর হাসির রেখা ফুটিয়ে তুলল। তার চোখ দিয়ে তখন যেন আগুন জ্বলছে। এখন আর আবেগের কোনো জায়গা নেই, এখন শুধুই সঠিক সময়ের অপেক্ষা। আরমানকে তার জীবনের চরমতম ও সবচেয়ে নির্মম শিক্ষাটা দেওয়ার জন্য মেহুল এবার মানসিক ও পারিপার্শ্বিক সব দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত। মেহুল ল্যাপটপটা এক ঝটকায় বন্ধ করে মিনারের দিকে তাকালো। তার কণ্ঠে তখন এক অন্যরকম ইস্পাত কঠিন দৃঢ়তা। খেলার কেবল শুরু মিনার, উস্তাদের মার যে শেষ রাতেই হয় সেটা কাল সকালের মিটিংয়ে আরমান শিকদার নিজে হাড়ে হাড়ে টের পাবে। আজকের রাতটা শান্তিতে ঘুমাচ্ছে, কারণ কালকের পর থেকে শান্তি নামক শব্দটাই তার জীবন থেকে আজীবনের জন্য মুছে দিব আমি। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।